প্রতিটা কাজেরই একটা ধারাবাহিকতা থাকে। যদি সেটা নষ্ট হয়ে যায় তাহলে আবার ফিরিয়ে আনা খুবই কষ্টকর। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতেই সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি বানাবো পাকা আমড়ার আচার। আর আমাদের বাড়িতে এসেছে নতুন ২ জন সদস্য। আপনাদের সাথে অবশ্যই তাদেরকেও পরিচয় করিয়ে দিব। আমার ভিডিওটি দেখতে থাকুন, আশা করছি ভালোই লাগবে। এখন কিন্তু আমড়ার সিজন একদমই শেষ। গাছে কিছু পাকা আমড়া পড়ে আছে। সেগুলোকে পেড়ে নেওয়া হলো। এবার চিন্তা করছি যে এগুলো তো এমনিতে কেউ খাবে না। ওর থেকে যদি একটু আচার বানাই, খাওয়া হয়ে যাবে। পাকা আমড়াগুলো কিন্তু অনেক মিষ্টি, কিন্তু তারপরেও মানে মেখে খেতে তেমন একটা ভালো লাগবে না। সেজন্যই আচারটা বানাচ্ছি। দেখতে কিন্তু ভীষণ কিউট লাগছিল রংটা, তাই না? তো এবার হচ্ছে ছাদে কিছুক্ষণ রাখবো। পানিটাকে একটু ঝরিয়ে নিব ভালোভাবে। এইদিকে আমি একটা মসলা তৈরি করে নিচ্ছি। এখানে আছে ৫ ফোড়ন, ১ টুকরো দারচিনি, এলাচ, একটা শুকনা মরিচ আর কিছু গোলমরিচ। এই মসলাটা সব আচারের সাথেই কিন্তু যায়। আর আচার বানাতে তো অবশ্যই সরিষার তেল নিতে হবে। আমার তেলটা একটু বেশি দেওয়া দরকার ছিল, কিন্তু আমার একটু কম হয়ে গিয়েছে, যেটা আমি পরে বুঝতে পেরেছি। আর এরপরে আমড়াগুলো দিয়ে দিলাম। এবার এটাকে একটু ভালোভাবে ভেজে নিব। ভেজে নিলে পানিটা শুকিয়ে যাবে, আমড়াটা কিছুদিন থাকবে, মানে ভালো থাকবে। তো এখানে আমি দিয়ে দিলাম লবণ আর হলুদ, দিয়ে আবার সুন্দর করে একটু ভেজে নিচ্ছি। আর আমি যেহেতু শুকনা মরিচ আর গোলমরিচ ওই মশলাটায় ব্যবহার করেছি, তাই আলাদা করে আর কোনো শুকনা মরিচ দিব না। এখানে আমি আবার একটু চিনি দিয়ে দিলাম। আসলে আমড়াগুলো ভীষণ মিষ্টি ছিল, খুব একটা কিন্তু দেখতেই পেলেন চিনি লাগেনি। অল্প পরিমাণে একটু চিনি দিয়েছি। আর পরিমাণ মতো লবণ তো আগেই দিয়ে দিয়েছি। তারপরে ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি। আসলে আমড়ার আচার বা চাটনি যাই বলেন না কেন, ভীষণ কিন্তু মজা লাগে খেতে। তবে এটার একটাই সমস্যা, এটা বেশি দিন সংরক্ষণ করা যায় না। যদি একটু ভিনেগার দেইও তারপরেও এটা খুব একটা দিন ভালো থাকে না, আমি দেখেছি। একই প্রসেসে কিন্তু কাঁচা আমড়া দিয়েও এই আচারটা বানানো যায়। তবে সেক্ষেত্রে যদি আপনি আস্ত বানান, গাটা একটু চিড়ে দিবেন, মশলাগুলো ভিতরে খুব ভালোভাবে ঢুকবে। আর এটা আমার যেহেতু একদম পাকা আমড়া এমনিতেই নরম হয়ে আছে, তাই আমি আর চিড়ে দেইনি। তো এই তো আচার বানানো শেষ করতে করতেই আমাদের একটা খুব সুখবর চলে এসেছে। আমার ননদের ফুটফুটে ২ টো পুত্র সন্তান হয়েছে, আলহামদুলিল্লাহ। আমার ননদ বলছি এই কারণে, কারণ আম্মু এই ছাগলটাকে একদম নিজের মেয়ের মতোই ভালোবাসে। আপনাদেরকে একটা গল্প বলি। আমার মানে হাসব্যান্ড নাকি এক জায়গা থেকে আসছিল আর পিছনে ছিল এই ছাগলটা। তো আম্মু বলতেছিল যে, "যা তোর ভাইয়ার পিছে, পিছে যা।" তো হলো না আমার ননদ। তো যাই হোক, মানুষ বলেন বা গরু ছাগল, সন্তান জন্ম দেয়া আসলেই অনেক কষ্টের। তো ওর ভীষণ কষ্ট হয়ে গিয়েছে। তবে গরু ছাগলের বাচ্চাদের একটা সুবিধা, একদম জন্ম নিয়েই হাঁটা শিখে যায়। মানুষের যদি এরকম হতো তাহলে তো ভালোই হতো। তো এই তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। আর প্রথমেই বলেছিলাম না যে ধারাবাহিকতা নষ্ট হয়ে গেলে সেটা আর ফিরে পাওয়া কষ্ট। আসলে আমি প্রতিদিনই তো এই যে একটা ভিডিও আপলোড করি, বড় ভিডিও, এটা আমার একটা রুটিনের মধ্যে পড়ে। কিন্তু ওই যে কিছুদিন দেয়া হয়নি, যার জন্য এখন আর দিতে ইচ্ছা করে না। মনে হয় থাক, কালকে দিব। তো এইজন্য ধারাবাহিকতাটা নষ্ট হয়ে গিয়েছে। তো দেখছি কি করা যায়। আস্তে, আস্তে হয়তো সেটা আবার ফিরিয়ে আনতে পারবো। তো সবাই ভালো থাকবেন। ইনশাআল্লাহ দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।